যে এই সরকার যখন ক্ষমতা নিয়েছে তখনই কেন একটা বিপ্লবী সরকার ঘোষণা করলো না, এটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল। তারপর আপনি বলেছেন যে একটি জাতীয় সরকার এখনো যদি ভালো চায় তাহলে একটা জাতীয় সরকার গঠন করা দরকার, কিন্তু হঠাৎ করে এসে এখন আবার বিপ্লবী সরকারের আলাপ। এই আলাপটা কেন? বিপ্লবী সরকার হলে সরকারের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়, কি চেঞ্জ আসবে, অন্তর্বর্তী সরকার এবং বিপ্লবী সরকারের ক্যারেক্টারে কি চেঞ্জ আসবে, এই আলাপটা আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, বিস্তারিত দর্শকদের জানাতে চাই বিপ্লবী সরকার জিনিসটা আসলে কি। পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুটাতে আমরা কথা বলছিলাম, 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট নিয়ে 15 জন বর্তমান সেনা কর্মকর্তা, তাদের জন্য অনেকেই মনে করছেন যে সরকার যে সাবজেক্টটি নির্ধারণ করেছে সেটা তাদের জন্য। টিআইবি একটি বিবৃতি দিয়েছে, টিআইবি বলেছে এই বৈষম্য কেন হবে, সব আসামি এক ধরনের ফ্যাসিলিটি পাওয়া উচিত। এবং আজকে পত্রপত্রিকায় দেখলাম যে মেজর জেনারেল কবির আহমেদ তিনি কলকাতায় চলে গেছেন, সেখানে অবস্থান করছেন এবং একটি খবর পত্রপত্রিকা আছে। এই দুটি বিষয়ে আপনার পর্যবেক্ষণ এবং আপনার বিশ্লেষণ দর্শকদের জন্য আশা করছি। মেজর আখতারুজ্জামান রঞ্জন। আসসালামু আলাইকুম পূর্ণিয়া, আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমি তো জানি না ওনারা যে আজকে যে আলোচনা হয়েছে যমুনাতে, যে কথাবার্তা, সরি ওই যে ফরেন মিনিস্ট্রির যে প্রশিক্ষণ কেন্দ্রে যে কি হয়েছে আমি জানি না, তোমার কাছ থেকে শুনলাম এই মাত্র যে এখানে তারা একটা কথা বলেছে। আমি জানি না কথাটা সত্যতা কতটুকু, এটা আমাদের মন্তব্য করার কতটুকু হবে। তবে আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি, একটু কারেকশন দেই, ঐক্যমত্য কমিশনে এটা নিয়ে আলাপ হয়নি, ওখানে আলাপ ওঠেনি। যারা ওখানে জয়েন করেছেন তারা বলেছেন যে আমরা এরকম একটি আলাপ যে ভেতরে ভেতরে হচ্ছে আমরা এটা জানি, সেরকম একটা প্রক্রিয়া চলছে, এটা ঐক্যমত্য কমিশনের মিটিং এ আলাপ হয়নি। একটু যোগ করলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ক্লারিফিকেশনের জন্য। যেহেতু এটা গসিপ, এটা গসিপ পর্যায়ে আছে, এটা মানে গল্প পর্যায়ে এখনো আছে, অনেক আলোচনা করতেছে। হ্যাঁ, হয়তো এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক আলোচনা, এটাই হওয়া উচিত ছিল। কারণ 5ই আগস্টের পট পরিবর্তনের পরে 8ই আগস্ট আমাদের কাছে এইভাবে কাঙ্ক্ষিত ছিল না। একটা সরকার হবে, সেটা 5ই আগস্ট হতে পারতো, 6ই আগস্ট হতে পারতো, সেটা বিপ্লবী সরকার গঠন করতে পারতো। বিপ্লবী সরকারের দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব 2 দিন 3 দিন পরে এসে নিতে পারতেন, কিন্তু আমাদের 3-4 দিন সরকারবিহীন রাষ্ট্র পরিচালনা করার কোনো প্রয়োজন ছিল না। কারণ আইনগতভাবে এরা তো কোন সরকারি কর্মকর্তা কর্মচারী ওই 3-4 দিন কোনো ডিউটি করে নাই, অফিস করে নাই, অফিসে যায় নাই। তাহলে এগুলো কিভাবে দেখাবেন? ছুটি দেখাবেন, এক্সট্রাঅর্ডিনারি লিভ দেখাবেন, কিভাবে তাদেরকে দেখাবেন? তাদের বেতনটা কিভাবে সে বৈধ করেছেন আপনারা? কারণ তারা তো কাজ করে নাকি, অফিস আদালতে কেউ যায় নাই এবং যেতে পারে নাই, কারণ কোন সরকার অধীনে তারা যাবে। তখনই আমরা বলেছিলাম যে তাৎক্ষণিকভাবে একটা বিপ্লবী সরকার গঠন করলে কন্টিনিউটি অফ দি গভর্নমেন্ট হইতো, একটা চলমান সরকার থাকতো, এবং বিপ্লবী সরকারের পক্ষে এই বিপ্লব উত্তর সকল সংস্কারগুলো 10টাকে সুন্দর জায়গায় নিয়ে আসতে পারত। সাম্প্রতিক যে সমস্ত বক্তব্য আমরা শুনতে পাচ্ছি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দলের কাছ থেকে, যদিও দল ক্ষুদ্র ছোট ব্যক্তি, যেমন এবি পার্টির ফুয়াদ সাহেব যে বক্তব্যটা দিয়েছেন খুবই সুন্দর, যে আমাদেরকে নতুন বন্দোবস্ত করতে হবে, নতুন ভাবে বাংলাদেশটাকে আবার গড়ে তুলতে হবে, এবং গড়ে তোলার জন্য আমাদের সামনে ঐক্যবদ্ধভাবে সবাই আগানো ছাড়া কোনো পথ নাই। অতীতের জঞ্জাল মুক্ত করতে না পারলে সামনে আগানো কঠিন হবে। এটা খুবই সুন্দর বক্তব্য এবং গ্রহণযোগ্য বক্তব্য। তা আপনি যে বিপ্লবী সরকারের কথা বলছেন, আমিও কিন্তু প্রথম থেকে 5ই আগস্টের পর থেকে বলে আসছিলাম যে সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু সরকার যে কোনো কারণে হোক, দেশীয় বিভিন্ন মানে ষড়যন্ত্র হোক, আন্তর্জাতিক চক্রান্তের কারণে হোক, বা সাহস ছিল না হয়তো, বা সেভাবে জাতিকে ফেস করার মতো মনমানসিকতা ছিল না হয়তো, ফলে সেদিন তারা বিপ্লবী সরকার গঠন না করে সংবিধানের পথে হাঁটলেন, এবং তারা যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে পতিত সরকারের শেখ হাসিনা, উনাকে এখন পর্যন্ত রেখে দিলেন এবং উনার অধীনে ওনার শপথ নিয়ে করলেন। এটা কিন্তু মোকারি হয়েছে। মোকারি যেটা বলতে বুঝেন, এটা জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। এটা 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 সংবিধান গিয়েও তামাশা করা হয়েছে, জাতির সামনে তামাশা করা হয়েছে। জাতি জানে না কে সরকার হচ্ছে, কেন হচ্ছে, এরা কারা, কোত্থেকে আসলো, কে তাদেরকে নিয়ে আসলো। এনজিও চাকরি করে, এনজিও কর্মচারীদের নিয়ে এসে আপনারা বানায় দিলেন। জাতির সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, এরা বেশিরভাগই জাতির সামনে সুদখোর হিসেবে পরিচিত।
যারা যারা সবাইকে জানে গ্রামে গঞ্জে ম্যাক্সিমাম এনজিও গুলা যারা টাকা লগ্নি করে, তারা চড়া সুদে টাকা দেয়, তাদের কাছে সার্ভিস পাওয়া যায় না, এরকম অনেকের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অফুরন্ত অভিযোগ আছে। কিন্তু সেই অভিযোগগুলো এনজিওদের কারণে পত্র পত্রিকায় লেখা যায় না, লেখানো হয় না। কারণ আপনি জানেন যে একবার বিবিসির মতো টেলিভিশনে ব্রেক নিয়ে একটা আলোচনা করার পরে বিবিসি রিপোর্টারকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ থেকে চলে যেতে হয় নাই, তার লন্ডন থেকে তার চাকরিচ্যুত করা হয়েছিল। কাজে এনজিওরা খুব দুর্বল মনে করেন না, প্রচন্ড শক্তিশালী তারা। ফলে তাদের কোনো অপকর্মের বিরুদ্ধে কোনো লেখালেখি করার ক্ষমতা বাংলাদেশের কোনো মিডিয়াতে নাই। এবং সোশ্যাল মিডিয়াটা তো মোটামুটি এদের দখলে, এনজিওদের দখলে, এখানেও সম্ভব না। কাজেই এই এনজিওদের নিয়ে সরকার গঠন করলেন, তারপরে মানুষের একটা প্রত্যাশা ছিল হয়তো এই সরকারটা ভালো কিছু করবে ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে। তারপরে দু চারজন উপদেষ্টা যারা আসছিলেন তারাও ভালো ছিলেন। তারা মানে প্রথম দিকে তো ব্রিগেডিয়ার সাখাওয়াত ওয়াজ ভেরি প্রমিসিং, কথাবার্তা খুব স্পষ্ট করে বলছিলেন এবং অনেক আগাম কথা বলে বেচারা বিপদে পড়ে গেছেন। নাহলে উনি তো অবস্থাটা সঠিকই নিয়েছিলেন, উনি ঠিকই বলেছিলেন। পরবর্তীতে সবাই এই কথাটা বললেন, কিন্তু মাঝখান থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে অনেকের চোখের অনেকের কাছে মানে উনি বিতর্কিত হলেন, ওনাকে দৃষ্টিতে উনি খারাপ হয়ে গেলেন। যাই হোক, আজকে যে অবস্থায় সে দাঁড়িয়েছে আমি জানি না কতটুকু ঐক্যমত্য হয়েছে। তিনটি কারণে আমার মনে ঐক্যমত্য হওয়ার সুযোগটা হয় নাই মনে হয় কথাবার্তা। আমরা ট্রল নিউজে দেখলাম, সেটা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব প্রথম বক্তৃতা জোর দিয়ে বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। তো হবেই বলতেছেন কেন? তার মানে কোনো প্রশ্ন আছে নিশ্চয়ই, কেউ বা কোনো প্রশ্নের মুখাপেক্ষি হচ্ছেন যে নির্বাচন নাও হতে পারে। তো হবেই, এবং হবেই বলছেন যখন, তাহলে এখানে যদি আজকে ঐক্যমতের সবাই যদি ঐক্যমত দস্তখত না করে, জলাই সম দস্তখত না করে, তাহলে কি হবে? তাহলে কি নির্বাচন হবে? এরকম একটা পরিবেশ নিশ্চয়ই পরিস্থিতি উনি বলেছেন। যেমন অনেকে বলে না যে আমাকে একটা গ্লাসে অর্ধেক পানি আছে, অনেকে বলে গ্লাসে অর্ধেক পানি, আবার অনেকে বলে গ্লাসটা অর্ধেক খালি। এটা দুটারই একটা অবস্থা আছে। এখানে হঠাৎ করে ইলেকশন উনি ঐক্যমত্য কমিশনের মিটিং ডেকেছেন, উনি সভাপতি ডাকছেন, সেখানে তো উনি ঐক্যমত্যে কথা বলার কথা, ঐক্যমতে আসেন, ঐক্যমত হই আমরা সুন্দরভাবে নির্বাচনটা করে ফেলি, তাহলে এটাই স্বাভাবিক ছিল। তোমরা এই কথার মধ্যে একদম চাপ সৃষ্টি মনে হচ্ছে, চাপ দেওয়া হয়েছে মনে হচ্ছে যে নির্বাচন হবেই, তবে যদি আপনারা ঐক্যমত্যে সবাই মিলে আমাকে দস্তখত করে দেন, এরকম একটা কথা তো চলে আসে। কারণ কথার বৃষ্টির কথা আসে, মানুষ তো কথা বলতে গেলে একটা কথার পরে আরেকটা কথা আসে। না হলে ওখানে গিয়েই প্রথমেই উনি এটাকে দীপ্ত কণ্ঠে বলার কি প্রয়োজন ছিল, আমার কাছে মানে খুব একটা মানে বোধ দূরে নয়, আমার কাছে কিছু সন্দেহ বসে হচ্ছে। কারণ উনি অবশ্যই কথাটাকে ব্যবহার করেছেন, যেটা আমি টিভি স্ক্রোলে দেখলাম। সে অবশ্যই যখন উনি বলেছেন, তার মানে ওনার আলোচনায় নিশ্চয়ই উনি ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের সবাইকে ঐক্যমত্যে দস্তখত করা দরকার। কাজে উনি প্রথমেই বলে গেছেন নির্বাচন হবে সময় মতো, আর পরবর্তীতে বলেছেন সবাই দস্তখত করার দরকার। অর্থাৎ কেন দরকার? নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে করতে হবে। আর যদি দস্তখত না করেন তাহলে ওনার এত ইচ্ছা থাকা সত্ত্বেও উনি হয়তো এটা করতে পারবেন না। এটা যদি না করতে পারেন তাহলে ওনার সামনে বিকল্প কি? উনি তো সাংবিধানিক সরকার হিসাবে এখন উনি থাকতে পারবেন না। আমি তো আগেও বলেছি, যদি সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা বিলুপ্ত হয়েছিল, যেটা হাইকোর্ট করে দিয়েছে, পুনর্বাসন করে দিয়েছে, হাইকোর্টটাকে আবার চালু করে দিয়েছে, এখন সেটা সুপ্রিম কোর্টে আপিলে অবশ্যই আছে। তো 2-4-5 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট খুললে পরে সেখানে আপিলে যাবে, একটা রায় হবে। যদি রায়টা স্থগিত করে দেয় তাহলে তো আমি বলছি তাহলে তো নির্বাচন হওয়ার কোনো প্রশ্ন নাই, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, হওয়ার সুযোগও নাই। আর যদি উনি এটাকে স্থগিত না রাখে, যদি এটাকে আবার চালু করে দেন, জারি করে দেন যে না সংবিধানের সেই ধারাটা চালু হয়ে গেল, তাহলে তো পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতেই হবে। এবং গতকালকে যখন বলেছেন, আজকে যখন বলছেন ফেব্রুয়ারি নির্বাচন হবে, তার মানে আমরা চিন্তা করতে পারতেছি যে এই ধরনের কথা হবে। আর যদি না হয় তাহলে কি হবে? তা সেখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, যদি নির্বাচন নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হয়, নির্বাচন সঠিকভাবে না হয়, তাহলে এই সরকার সামনে আগানোর পথ কি? কারণ সংবিধান মেনে উনি
শপথ গ্রহণ করে সরকার গঠন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে এক্সট্রা এক্সট্রা মেজারমেন্ট নিয়ে, সাংবিধানিক শূন্যতার অজুহাত দেখিয়ে, নেসেসিটি অফ ডক্ট্রিনের অজুহাত দেখিয়ে এখানে অন্তর্বর্তী সরকার গঠন করার প্রক্রিয়াটা চালু আছে। কিন্তু যদি সংবিধানটা হয়ে যায়, পুনরুজ্জীবিত হয়ে যায়, যদি তত্ত্বাবধায়কের ধারাটা পুনর্বহাল হয়ে যায়, তাহলে কিন্তু আসন্ন থাকে না, তার নেসেসিটি অফ ডক্ট্রিন থাকে না। আর এই সরকার, আমি আগেও বলেছি, যেহেতু উনি বলেছেন যে ফেব্রুয়ারি পরে থাকবেন না, অর্থাৎ ওনার ডিসকন্টিনিউ করার, উনি চলমান না রাখার তত্ত্বটা বা ইচ্ছার উনি ব্যক্ত করে ফেলেছেন। তাহলে ওনার ব্যক্ত করলে ওনাকে তো আনউইলিং হর্সকে, বা উনি তো একবার সকালে এক কথা বলবেন, বিকালে আরেক কথা বলবেন, এটা হইতে পারে না। কাজে উনিও ফেব্রুয়ারি পরে থাকবেন না। তাহলে এখানে কিভাবে সরকারের কন্টিনিউটি বা সরকারের চলমান থাকবে? সেখানে আপনি যে প্রশ্নটা আনছেন যে বিপ্লবী সরকার এবং জাতীয় সরকার, আমি কিন্তু দুইটা সরকার আলাদাভাবে বলছিলাম। একটা বলছিলাম যে বিপ্লবী সরকার দরকার ছিল, এবং বিপ্লবী সরকারটা হওয়া দরকার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতা কর্মীদেরকে নিয়ে। তরুণদের একটা সরকার হওয়া দরকার ছিল, তরুণরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতো, যেই সরকার গঠন করে তারা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারতো। বিপ্লবী সরকারের মূল চেতনা, মূল ধারণা, মূল প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে অগাস্ট উত্তর বাংলাদেশে বিপ্লবী সরকার করা উচিত ছিল, এবং সেই সরকারটা করা হচ্ছিল তৎকালীন আন্দোলনের সকল যোগ্য ছাত্র নেতাদের এবং বিভিন্ন আমরা কয়েকটা সেকেন্ড দর্শক অপেক্ষায় থাকতে পারি। আখতারুজ্জামান রঞ্জনের এন্ডে কখনো কখনো একটু সমস্যা আমরা দেখতে পাই। আমি যেটা বলছিলাম, কথাটা কন্টিনিউ করছিলাম, সেই কথাটা যেটা আমি চালাচ্ছিলাম সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরপরই তখন ওই বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদের নিয়ে এবং তাদের ঘনিষ্ঠ, তাদের আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে, তাদের সঙ্গে যারা বিশ্বাসী একচ্ছত্র, তাদেরকে নিয়ে একটি বিপ্লবী সংগঠন করা উচিত ছিল। তারপরে আমি বলেছিলাম যে জাতীয় সংগঠন তাহলে কি হচ্ছে যে ওই ইয়ের আস্থা, যে ছাত্রদের আস্থা উপদেষ্টারা হারিয়েছেন, বা উপদেষ্টারা ছাত্রদের সঙ্গে টিউনিং করতে পারছেন না, এখন যে কারণে সরকারটা নড়বড়ে হয়ে গেছে বলে একটা বিপ্লবী সরকার প্রয়োজন, এরকম কি? তাহলে আমি আপনার প্রশ্নগুলো শুনতে পাচ্ছি না। বললাম যে ছাত্ররা যারা বা এই তরুণ নেতারা বলছেন এদের আস্থা উপদেষ্টারা হারিয়েছেন, বা উপদেষ্টারা নিজেরাও বিভিন্ন ভাবে অভিযুক্ত হয়ে গেছে। আমি যেটা বলছিলাম আপনাকে, জি জি প্লিজ। দর্শক, আমরা কথা বলছিলাম মেজর আখতারুজ্জামান রঞ্জনের সঙ্গে। তার এন্ডে তিনি সেদিনও আমাদেরকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামীণ ফোনের উপরে, সাংঘাতিক ক্ষুব্ধ ছিলেন আক্তার ভাই। গ্রামীণ ফোনের সার্ভিসের উপরে প্রচন্ড, আমি সেটাই দর্শকদের বলছিলাম। বুঝতে পারি না, আমি যে কথাটা কন্টিনিউ করছি। আচ্ছা, আপনি একটু কন্টিনিউ করেন, আপনি কন্টিনিউ করেন। আমি সেটা আবার বলছি যে যেহেতু তৎকালীন সময়ে আমি বলেছিলাম যে বিপ্লব ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে সকল নিয়ে একটা কথা উঠতে পারে, যারা শেখ হাসিনা বিরোধী ও ফেসিস্ট বিরোধী যে ঐক্যটা হয়েছিল, সেই ঐক্যের যারা ছিল একসঙ্গে দলগুলো নিয়ে একটি বিপ্লব উত্তর জাতীয়, এবং আমি সেটা বলছিলাম যে ওই পরে যদি বিপ্লবী সরকার গঠন করতে পারলেন না, বিপ্লবী সরকারের পরবর্তী ধাপে বলেছিলাম যে তাহলে আপনাদের একটা জাতীয় সরকার গঠন কথা ছিল সকল রাজনৈতিক দলকে নিয়ে, যারা আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগের যে তাদের বিরোধী ছিল, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করেছে, যারা বিভিন্ন ভাবে কাজ করেছে, তাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা দরকার ছিল। সেটা হলো না। এখন যেটা হতে পারে, যদি এই সরকারের কন্টিনিউটি যদি না, কন্টিনিউ করার উপায় এখন নাই, পথ বন্ধ হয়ে যাচ্ছে,
কাজে আমি মনে করি এখন যেটা হতে পারে নভেম্বরের প্রথম দিকে যদি আমরা একটা বিপ্লব উত্তর আবার নতুন করে যদি একটা বিপ্লবী জাতীয় সরকার গঠন করি, এবার হতে পারে বিপ্লবী জাতীয় সরকার, অর্থাৎ সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নেতৃত্বে ওদেরকে সাথে নিয়ে, ওদের যে যেখানে তাদেরকে সাথে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বেও হতে পারে, এটা কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। এবং বর্তমান উপদেষ্টা যারা আছেন তারাও সবাই থাকতে পারে, বা 2-4 জন যারা বিতর্কিত হয়ে গেছেন তাদেরকে বাদ হতে পারে। একটা নতুন বিপ্লবী জাতীয় সরকার হতে পারে যেখানে সংবিধানকে স্থগিত রাখতে হবে এবং সেখানে সেনাবাহিনীকে তাদের আস্থায় নিতে হবে। এবং সেনাবাহিনীকে যদি আপনি, সশস্ত্র বাহিনীকে যদি আপনি এই বিপ্লবী জাতীয় বিপ্লবী সরকারের অধীনে রাখতে না পারেন তাহলে সেই সরকারটা কার্যকরী হবে না। তো এখানে 3টা ফোর্সকে আপনি একখানে করতে পারেন। একটি হলো বিপ্লবী, মানে একটি হলো যে বৈষম্য ছাত্র আন্দোলনের সকল পক্ষ, আরেকটা হলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনা বিরোধী তথা আওয়ামী লীগ বিরোধী বা ফেসিবাদী বিরোধী, আর সেই সঙ্গে সশস্ত্র বাহিনী। এই 3টার কম্বিনেশন হয়ে 3টাকে নিয়ে আপনি একটা পরবর্তী কয়েক বছরের জন্য, 3-4 বছরের জন্য একটা জাতীয় বিপ্লবী সরকার বা বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে পারেন, যেখানে সংবিধান সাসপেন্ড থাকবে এবং এই বিপ্লবী সরকার যখন যে আইন প্রয়োজন মনে করবে সেইভাবে আইন করে যাকে যেখানে কাজে লাগানো দরকার লাগাবে। যারা তার কথা শুনবে না তাদেরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করতে পারে, পানিশমেন্ট দিতে পারে, সাজা দিতে পারে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই সংবিধান রেখে, আইনের বিধান রেখে এই যে নিয়ম নীতি মানতে গিয়ে আমি যেটা কথা বলছি, এখন এই সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক হচ্ছে, অফিসারদের ট্রায়াল নিয়ে বিতর্ক হচ্ছে, এই ধরনের বিতর্ক তখন হতো না, এই ধরনের বিতর্কে কোনো সুযোগ হতো না তখন। এটা আমি এখনো মনে করি, আমার ব্যক্তিগত সুপারিশ থাকবে যদি আমাকে বলেন, তাহলে এখন আমি মনে করি যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকে নিয়ে সকল বৈষম্য ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দল যারা ওই ছিল, যারা সরকারের বিরুদ্ধে ছিল, আওয়ামী লীগ বিরোধী, যারা বিভিন্ন ভাবে আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শরীক হয়েছে, তাদেরকে সবাইকে নিয়ে সেনাবাহিনীর সার্বিক সহায়তায় এবং সেনাবাহিনীকে ফ্রন্ট লাইন রেখে, মাঠে রেখে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করা যেতে পারে। এটা করলে মন্দ হবে না এবং এই সরকারকে মিনিমাম বলিত। এখন আক্তার ভাই, এখানে প্রশ্ন ওঠে যে আপনার 2টা বিষয় আপনি অনেক সময় বলেন যে ফ্যাসিস্টদের, আওয়ামী লীগের 4 থেকে 5 বছর আপনি সবসময় বলেন যে আগামী 4-5 বছর কোন নির্বাচন হবে না, এই বিপ্লবী সরকার চালিয়ে যাবে, তাহলে দেশে একটা স্থিতি অবস্থা আসবে, মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে, দেশে কাজ কাম হবে এবং নির্বাচনের প্রয়োজন পড়বে না। বিএনপি সেখানে একটা মেজর রোল প্লে করতে পারে, জামাত একটা মেজর রোল প্লে করতে পারে এবং এই সকল রাজনৈতিক দলগুলোর থেকে প্রতিনিধি থাকতে পারে। এনসিপি বলেন, এবি পার্টি বলেন, বিভিন্ন অন্যান্য ঐক্য পরিষদ বলেন, ছাত্র সংসদ বলেন বা নাগরিক পার্টি বলেন, সবার কাছ থেকে 1-2 জন করে নিয়ে আপনি একটা 50-60 সদস্য বিশিষ্ট সরকার গঠন করতে পারেন এবং দরকার পড়লে সেখানে একটা বিপ্লবী পরিষদ গঠন করতে পারেন। সেখানে আপনি ইচ্ছা করলে 200 বা 300 লোককে দিয়ে প্রতি অঞ্চল থেকে একজনকে নিয়ে প্রতিনিধিশীল করে আপনি একটা বিপ্লবী পরিষদ গঠন করতে পারেন, যে বিপ্লবী পরিষদ সরকারের পিছনে কাজ করবে, যারা সরকারকে গাইডিং করবে, সরকারকে টুইস্টিং করবে, সরকারের টেল টুইস্টের সব কাজ করবে, সরকার যখন ডানে বায়ে যেতে চায় তাদেরকে যেন কন্ট্রোল রাখতে পারে। 300 সদস্য বিশিষ্ট একটা বিপ্লবী পরিষদ করে দেওয়া যেতে পারে। সেই বিপ্লবী পরিষদ থেকে আপনি একটা বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে পারেন। কাজে এগুলো যদি আপনি ইতিবাচক সলিউশন চান, ইতিবাচক সমাধান, রাষ্ট্রটাকে আপনি জনগণের কল্যাণে আপনি কাজে লাগাতে চান, আর যদি করেন আপনারা যার যার ঘাটতারামি করবেন, যার যার নিজের পজিশন দরকার পড়বে, আমাকে মারাতে হবে, আমাকে এই পদ দিতে হবে, আমি এই কাজটা করব, পদধারীদের লোকদের কথা তো শুনতে চাই না আমরা। যারা পদ পেয়েছো বাবা, কথা বন্ধ করো, কাজ করো। তোমাকে পদ দেওয়া হয়েছে তোমাদের বক্তৃতা শোনার জন্য, তোমাদের কাছ থেকে আমরা শুনতে চাই না। তোমাদেরকে যারা দায়িত্ব দিয়েছি, বক্তৃতা বন্ধ করো, টেলিভিশনে কথা বলা বন্ধ করো, কাজ করো। তুমি যে কেমন মুরদ, কাজ করে দেখাও। ওই যে টেলিভিশনে অ্যাডভার্টাইজের মতো যে দেখান, এত এনার্জি কোথায় পায়? ওই মেয়েটাকে ঠিক মতো এরকম ঠাপান,
তাহলে ঠিকই ওটা বলবে যে এত এনার্জি কোথায় পাও। তাহলে জাতির কাজ করেন, দায়িত্ব পালন করেন, তো জনগণই বলবে যে আপনি এত এনার্জি কোথায় পান। কাজে এনার্জিটাকে দেখান যে আপনাদের এনার্জি আছে, ইউ আর এনার্জেটিক। কাজে জাতীয় দায়িত্ব পালন করেন, চাপাবাজি বন্ধ করেন। নেতাদের ডেলি চাপাবাজি আমরা শুনতে চাই না, আমরা নেতাদের খবর রাখতে চাই না ওনার বাইশে আছে না মরে আছে, কিন্তু ওনাদের কাজ দেখতে চাই। আজকে শিক্ষকরা 3 দিন ধরে রাস্তায় পড়ে আছে, আপনি শিক্ষামন্ত্রীর উপদেষ্টা একটি শব্দ শুনতে পেরেছেন? তোকে কেন রাখছেন? এই শিক্ষকরা রাস্তায় কান্নাকাটি, বৈধ হোক অবৈধ হোক যাই কিছু হোক, সে তো ফেস করবে। তার জন্য কেন 3-4 দিন মানুষ এই ভোগান্তি হলো, এটা দায় শিক্ষক নেবে। কিন্তু শিক্ষামন্ত্রী আছে বলে তো বাংলাদেশে মনে হয় না। কাজে দয়া করে কাজ দেখান, আপনাদেরকে আমরা কাজ দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত কাজ দেখাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের এই চাপাবাজি, এই বয়ান শুনে লাভ নাই। আপনারা বহুত বয়ান দিচ্ছেন, আপনাদের নসিহতের জন্য জাতি বসে রয়েছে না। আপনি নসিহত দিতে হবে, আপনার অফিসের কাজ ছেড়ে গিয়ে ওখানে গিয়ে অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিবেন। অনুষ্ঠানে যাওয়া দরকারটা কি আপনার? আপনি অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিতে হবে কেন? আপনি যদি কিছু বলার থেকে প্রেস কে ডাকেন না, ডেলি একবার করে ডাকেন, আমার সারাদিন 24 ঘন্টা কি কাজ করলাম আপনারা জাতির সামনে বলে দেন। আপনাকে ওই বিভিন্ন ধান্দাবাজ লোকদের কাছে গিয়া ওই মিটিং এ যেতে হবে কেন? ওখানে গিয়া করতে হবে। সমালোচনা করার অভ্যাস বাদ দেন না। আপনার জনমত তৈরি করার কোনো প্রয়োজন নাই। আপনার দয়া করে কাজগুলা করেন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, এবং পালন শুধু নয় করে দেখান জনগণের সামনে যে হ্যাঁ আপনি করতে পারেন, আপনার করার তাগদ আছে, শক্তি আছে। আমি আসবো জাতীয় সরকার, বিপ্লবী সরকার এবং সম্মিলিতভাবে সেনাবাহিনীকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদেরকে নিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার, এখনো একটি বিপ্লবোত্তর জাতীয় সরকার, বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে পারে, যার চালিকা শক্তি হবে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীকে নিয়ে এবং সকল বাহিনী, ছাত্র যুবকদেরকে নিয়ে। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটুখানি আরেকটা বিষয় একটু আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই। আমি মনে করি আপনার এই ধারণার সঙ্গে জাতীয় সরকার হলে দর্শক, সম্ভবত মেজর আখতারুজ্জামান রঞ্জন আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা কথা বলছিলাম বিপ্লবী সরকার নিয়ে। আমার একটু জানার আগ্রহ ছিল মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছ থেকে, যে তিনি বলছেন বাংলাদেশ সেনাবাহিনীকে অগ্রাধিকার দিয়ে এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে নিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার। তবে আমি যে প্রশ্নটা ওর কাছে রাখতে যাচ্ছিলাম, যে উনি মেজর আখতারুজ্জামান রঞ্জন উনিও সবসময় বলেন যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার করে, এবং অন্য যারা আছে তাদের সমর্থক, কারণ তাদের একটা বিশাল সমর্থক গোষ্ঠী, সো দ্যাট এই সমর্থক গোষ্ঠীকে বাকি রেখে একটি বিপ্লবী সরকার সারা দেশকে আবার কিভাবে ঐক্যবদ্ধ করতে পারবে, নাকি যে কারণে ব্যর্থ হচ্ছেন ডক্টর ইউনূস সরকার, প্রায় ব্যর্থতায় পর্যবসিত, সেই ব্যর্থতা আবার বিপ্লবী সরকারের কাঁধে আসবে, আরো একটি গোলযোগ লাগবে। এবং অনেকেই গৃহযুদ্ধের আশঙ্কা করেন, মেজর আক্তার করেছেন, এর আগে প্রফেসর কলিমুল্লাহ করতেন। সেই সব দিকে আবার দর্শকরা যাবে কিনা, মেজর আখতার হোসেন রঞ্জন আবারও যোগ দিয়েছেন আমাদের সাথে। আমরা এই মতামতটা, তবে আমি একটু 1 মিনিট আরেকটা জিনিস একটু পরিষ্কার হওয়ার জন্য, তার আগে আমি 2-3টা কমেন্টের দিকে একটু নজর দিতে চাই, শুধু জেনে থাকার জন্য। আপনার কোনো বিশ্লেষণ এখানে আমি জরুরি, আপনি প্রয়োজন মনে করলে করতে পারেন। বিপ্লবী সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকার, 21শে অক্টোবর সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে, এরকম একটি বক্তব্য। তারপর আরেকজন বলছেন দর্শক যে বিপ্লবী পরিষদ যাদেরকে নিয়ে গঠন করা, তারা যদি উপদেষ্টা পরিষদের মধ্যে দুর্নীতি পরায়ণ হয় তাহলে দেশের অবস্থা কি হবে, আপনার কাছে জানতে চাইছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিষয়টি বারবারই আসছে, বিপ্লবী সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকার। 31শে অক্টোবর আপনার সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের রায় দিচ্ছেন। আরো বিভিন্ন রকম মন্তব্য আছে। আপনার কাছ থেকে অনেকেই জানতে চান যে আপনি কিশোরগঞ্জ ইলেকশন করছেন কিনা, আমি নির্বাচন করছি কিনা জানতে চায় একজন। তারপর উপদেষ্টা পরিষদের দুর্নীতি নিয়ে মন্তব্য আছে। পূর্ণিয়া ভাইকে কেন গ্রেফতার করতে হবে বুঝলাম না, একজন বোধহয় গ্রেফতারের দাবি জানিয়েছে, আমি জানি না আমার কি অপরাধ। তারপর আরেকটা ভালো বিশ্লেষণ আছে একজনের, বিএনপি তো ছাগলের 3 নাম্বার বাচ্চার
3 নাম্বার বাচ্চা। বর্তমানে নাবালক পার্টিকে তো বিএনপি ভয় পায়। বিপ্লবী সরকার হাসি লাগে কথা শুনে, আসল কথা বলেন আক্তার ভাই। সেনা শাসন জারি হচ্ছে কি? আমি আর লম্বা করতে চাচ্ছি না আক্তার ভাই, আমি আপনার কাছ থেকে যে জিনিসটা ক্লিয়ার হয়েছে, আপনি অনেক সময় বলেছেন যে আওয়ামী লীগের অপরাধীদের বিচার হোক, আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হোক। এখন দেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে। আপনি যদি জাতীয় বিপ্লবী সরকার গঠন করেন, সেখানে যদি এত বড় একটা জনগোষ্ঠীকে সম্পৃক্ত না করেন কোনো ওয়েতে, এবং সেনাবাহিনী নিয়ে আপনি দেখেছেন এই সরকারের সময়, আমরা বুঝি আপনি বুঝেন সেনাবাহিনীকে তারা কি চোখে দেখছেন, কি করছেন। ইভেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বক্তব্য প্রকাশ হয়েছে, যেটা প্রকাশ করেছে হাসনাত আব্দুল্লাহ, যে সেনা প্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন। এরকম একটা সিচুয়েশনে মেজর আক্তার হোসেন রঞ্জনের এখানে আজকে বোধহয় নেটওয়ার্ক খুবই সমস্যা। আক্তার ভাই যদি আবার ব্যাক করেন আমরা তাহলে আক্তার ভাই এই বিষয়টা আপনি এই বিষয়টা মতামত শুনতে পাচ্ছেন? জি, এই বিষয়টা আপনার মতামত জেনে শেষ করব আজকে। আমি আপনার কমেন্ট শুনলাম। জি, আর আমি বলছিলাম যে আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী এত বিপুল জনগণকে বাইরে রেখে জাতীয় বিপ্লবী সরকার কতটা সফল হবে। আপনি বলছেন যে ফ্যাসিস্ট বিরোধী শক্তিদেরকে নিয়ে বিপ্লবী জাতীয় সরকার এবং সেনাবাহিনীকে গুরুত্ব দিয়ে, কিন্তু আমাদের সেনাবাহিনী নিয়ে এই সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সবাই জানে, সবার ধারণা ক্লিয়ার। আর আওয়ামী লীগের এত বড় একটি সমর্থক গোষ্ঠীকে বাইরে রেখে আপনি যখন একটি শক্তিশালী সরকার চিন্তা করবেন, তাহলে সেটা কিভাবে সম্ভব? আওয়ামী লীগের বিচার করেন, আওয়ামী লীগের অপরাধীদের বিচার করেন, কিন্তু তার যে সমর্থক গোষ্ঠীটা আছে তাকে বাদ দিয়ে কিভাবে সম্ভব? আক্তার ভাই। আমরা খুবই দুঃখিত দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, শেষ একবার শুধু আমরা চেষ্টা করবো মেজর আখতারুজ্জামান রঞ্জনকে আমরা যদি আরেকটুখানি পাই। আমি এর মধ্যে আর দু একটা কমেন্টের দিকে একটু মনোযোগ দিতে চাই। প্রচুর দর্শক কমেন্ট করছেন। শেষ একটি কমেন্ট এসছে মহসিনুল ইসলাম মহসিন, তিনি লিখছেন আক্তার ভাই বিপুলের শোতে গিয়ে আপনি একটা শিক্ষা দিয়েছেন, আমি খুশি হয়েছি। এমন ভাব করে বিপুল কিছুই জানে না, আরেকবার বিপুলের শোতে গিয়ে ওকে জয় বাংলা করে। আচ্ছা, আমি জানি না এই বিষয়টা, আমার কোনো মন্তব্য নাই। পূর্ণিয়া ভাই যথেষ্ট ভালো বিশ্লেষণ করেন। এখানে গ্রেফতারের কথা উঠা মানে হাস্যকর। আমি এই কমেন্টটা মিস করে গেছি মনিরুল ভাই, আমি জানি না কে গ্রেফতারের প্রসঙ্গ তুলেছেন। এই পরিণতি কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার হয়েছে, যে এইরকম কোনো কিছু সহ্য করতে না পারার বিন্দু পরিমাণ টলারের সামনেই বিগ জিরো থিওরি নিয়ে কথা বলেছেন এক ভাই। তারপর আমি একটু উপরের কমেন্ট গুলাতে যাই, সেখানেও কয়েকটা ভালো কমেন্ট ছিল। মনিরুল ভাইয়ের কমেন্টটা তো আমি পড়েছি। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি যে আসলে আমরা এখন মেজর আক্তার হয়তো টোটালি ডিসকানেক্ট হয়ে গেছেন। আমি জানি না এই বিপ্লবী সরকারের বিষয়টা আমরা আজকে অথেন্টিক্যালি শুনেছি বলে আপনাদের সামনে নিজেরাও আলাপ করেছি এবং এই আলোচনার সূত্রপাত করেছি। আমরা চেষ্টা করব এই সরকারের সংশ্লিষ্ট যারা আছেন, মানে সরকারের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো জড়িত, তাদের এক দুজনকে বা ঐক্যমত্য কমিশনে আছেন তাদেরকে এনে আমরা একটু রাতে আরো পরিষ্কার করতে পারি কিনা যে আদতে বিপ্লবী সরকারের যে আলাপটা উঠেছে এটা কতটা শক্তিশালী, বা কোন প্রক্রিয়া থেকে, কোন চিন্তা থেকে হচ্ছে, জানানোর চেষ্টা করব। মেজর আখতার হোসেন রঞ্জন আবারও এসছেন। আমরা দর্শকদের কাছে বিনয়ের সাথে জানাতে চাই যে আমরা আক্তার ভাইয়ের কথা শুনে আমরা অনুষ্ঠান আজকে শেষ করবো। আমরা অপেক্ষায় আছি আক্তার ভাই আপনার জন্য। আক্তার ভাই প্লিজ। এখন আপনি যেটা টিআইবি কথা বললেন সেনাবাহিনীদের ট্রায়ালের ব্যাপারে, এখানে আমি একটা বিনয়ের সাথে কথা বলতে চাই। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, শেখ হাসিনার পক্ষে সেনাবাহিনী যে সমস্ত অফিসার কর্মকর্তারা গুম, খুন বা বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিহিংসার সাথে জড়িত ছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। আমি দাবি করি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু সেই সঙ্গে আমার পথ থাকবে যেটা বৈধভাবে করতে হবে। ওরা অন্যায়ভাবে করেছিল বলেই সুযোগটা পেয়েছে। অতীতে এরকম আমরা ট্রায়াল দেখেছি, যে ট্রায়াল গুলাকে ক্যামেরার ট্রায়ালের নাম বা যে কোনো ভাবে মিডিয়া ট্রায়ালের নামে বা অনেককে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে যেনতেন ভাবে বিচারককে দিয়ে রায় কার্যকরী করে ফাঁসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমরা তখনও সেগুলো প্রতিবাদ করেছিলাম। এখনো আমরা বলতেছি এদের ফাঁসি হোক, ফাঁসি চাই আমি,
কারণ তারা এমন অনেক অন্যায় করেছে যে অন্যায়গুলোকে গ্রহণযোগ্য হতে পারে না যে কোনো রাষ্ট্রীয় মানবিক মানদণ্ডের কারণে। কিন্তু আপনি প্রক্রিয়াগুলো ফলো করতে হবে। আজকে সাব জেলের কথা যেটা বলছেন, এখানে জিনিসটা বুঝতে হবে, তারা এখন পর্যন্ত সার্ভিং, তারা চাকরিরত অফিসার, তাদের গায়ে এখন ইউনিফর্ম আছে এবং তারা কিন্তু আদালতে ইউনিফর্ম পরে যাওয়ার অধিকার তারা রাখে। কারণ আপনার তাই ইউনিফর্মটা ছিনিয়ে নেন না, এখনো তার কাছ থেকে পোশাক ছিনিয়ে নেন নাই। যদি পোশাক ছিনিয়ে নিয়ে যান তাহলে আপনি তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে পারেন। যতক্ষণ পর্যন্ত তাদেরকে চাকরি থেকে আপনি ডিসমিস না করবেন ততক্ষণ পর্যন্ত তাকে ইউনিফর্মের প্রোটেকশন আপনাকে দিতে হবে। এটা জাতীয় দায়িত্ব, এটা রাষ্ট্রাশ্বাস, এটা রাষ্ট্রীয় নৈতিকতা। কারণ না হলে সরকারি কর্মকর্তারা, সেনাবাহিনীরা আগামী দিনে যুদ্ধ করবে না, আগামী দিনে জাতির দায়িত্ব পালনে তারা জীবন দিতে আগায় যাবে না। যে অফিসার এই কাজগুলা করেছে তারা কিন্তু অত্যন্ত চৌকুশ অফিসার, তারা মেধার দিক দিয়ে কিন্তু কারো কাছে কম নয়, তারা মেধাবী পরীক্ষা দিয়ে তারা এই পর্যন্ত গিয়েছে। কাজে তাদের মেধার কোনো কমতি নাই, কারোর চেয়ে কম মেধা সম্পন্ন ওরা না। কিন্তু কথা রয়েছে তাদেরকে আপনি শাস্তি দেন, বিচার করেন, বৈধ বিচার করেন, কিন্তু আপনি যেভাবে প্রক্রিয়া করতেছেন, ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন, এটা ঠিক না। এখানে টিআইবি যে কথাটা বলছে, টিআইবি কে আমি আশা করেছিলাম টিআইবি সত্য কথাটা বলবে। হ্যাঁ, এখানে বৈষম্য করা হচ্ছে সেটা আপনি অবশ্যই বলতে পারেন, কিন্তু কেন করা হচ্ছে সেটা তো বিশ্লেষণ করা দরকার। আপনি কি একজন অফিসারকে ইউনিফর্ম আপনি কি তাকে আদালতে নিয়ে যেতে পারেন? ইউনিফর্ম তাকে আদালতে ঢুকাইতে পারেন? কারণ তাকে তো আপনি চাকরি থেকে চ্যুত করেন নাই। সিভিলে ওয়েজ যে আছে সে তো ওয়েজ, সে তো অ্যাটাচড আছে। অ্যাটাচড মানে তাকে হেফাজতে নিয়ে আসা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে, অ্যাটাচমেন্ট করা হয়েছে। তো অ্যাটাচমেন্ট করা মানে তো বেতন ভাতা বন্ধ থাকবে না, অর্থাৎ তার চলাফেরার রেস্ট্রিক্টেড থাকবে, তাকে রেখে দেওয়া হবে এখানে। কাজে এইগুলো তো আপনাকে টিআইবি কে দেখতে হবে। কেন আপনারা জিনিসগুলোকে এইভাবে সেনাবাহিনীদের প্রতি আক্রোশ দেখাচ্ছেন কেন? সেনাবাহিনী সারা বাংলাদেশ টিকাতে পারবেন? সম্ভব হবে? সার্বভৌমত্ব টিকে থাকবে? বাংলাদেশ টিকে থাকবে? আপনারা সবাই মিলে তাহলে কার পক্ষে কাজ করতেছেন? কাদের সুযোগ করে দিচ্ছেন? হয়তো আপনি তাদের পক্ষে না। আপনি তো বলছি মীর জাফর হয়তো ইংরেজদের পক্ষে ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল না, কিন্তু সিরাজউদ্দৌলার ক্ষতি করতে গিয়ে মীর জাফর তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতবর্ষকে তুলে দিয়েছিল। তা আপনারা কি চাচ্ছেন আজকে বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় অফিসারদের বিরুদ্ধে আপনাদের বিশুদ্ধার দেখাতে গিয়ে, তাদের প্রতি আপনাদের আক্রোশ দেখাতে গিয়ে, তাদের ক্ষতি করতে গিয়ে আপনি সারা বাংলাদেশের জনগণের ক্ষতি করে ফেলবেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করে ফেলবেন, বাংলাদেশের সেনাবাহিনীকে না না, এখানে আমার প্রতিবাদ। এখানে আমি ওই অফিসারদের পক্ষে নিচ্ছি না। আমি অফিসারদের ফাঁসি হলেও আমি এতটুকু দিতে পারবো না, আমি চাইবো। তাহলে আপনি কেন দাবি তুলেন না? টিআইবি কেন বলেন না তাহলে আরেকটা ট্রাইব্যুনাল সেনাবাহিনীর মধ্যে করা হোক? আপনি তো আমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে আরো আদালত করতে তো কোনো মানা নাই। আপনি আরেকটি আদালত সামরিক বাহিনীতে করেন, সেখানে সামরিক কর্মকর্তা দিয়ে বিচার বসান, সেখানে তদন্ত ওখানে দিতে পারেন, একটা তদন্ত সামরিক বাহিনীতে করান, পুলিশে লাগবে তো কথা নাই। অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে পুলিশের কোনো কিছু করার নাই। এখানে তিনটি স্টেজ, তিনটি স্তর। একটি ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ, ট্রাইব্যুনাল গঠন, দ্বিতীয় হলো তদন্ত প্রতিষ্ঠান তৈরি করা বা তদন্তকারী নিয়োগ করে দেওয়া, তৃতীয়ত হলো প্রসিকিউটর নিয়োগ দেওয়া। সেই প্রসিকিউটর তো আপনি জেনারেল দিতে পারেন, আর্মি অফিস দিতে পারেন, আপনি তদন্ত করার দায়িত্ব তো আর্মিকেও দিতে পারেন, আপনি কোর্ট তো আর্মিকে তো করাইতে পারেন, নট নেসেসারি কোর্ট জজ কোর্টের লোক লাগবে। আপনি তিনটা দিয়ে সেনাবাহিনীতে কোর্ট করে আপনি তাদের বিচার করান, তোকে বলে সেই বিচারটা প্রকাশ্যে করান, সবাইকে দেখান, কিন্তু বিচারটা ইউনিফর্ম পরে তারা বিচার আর্মির কোর্টে আসুক। যদি তারা দোষী হয় তাদের ফাঁসি হবে, যদি নির্দোষ হয় তারা তাদের চাকরিতে পূর্ণ বল হবে। এখানে তো তাদের মান সম্মানের প্রশ্ন না, প্রশ্ন হলো প্রসিডিউর। এখানে কাকে অপমান করলেন কাকে অপমান করলেন না সেটা বড় কথা না, প্রসিডিউর। আমি মনে করি ইউনিফর্মধারী কোনো অফিসারকে কোনো অবস্থাতেই সামরিক আওতার বাইরে কোনো বেসরকারি আদালতের বিচারের সামনে নেওয়াটা সৈনিকদের মনোবলের প্রতি আঘাত করা হবে, সেনাবাহিনীর মনোবলের প্রতি আঘাত করা হবে।
দেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল করা হবে, জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হবে, দেশের অখণ্ডতাকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হবে। এটি হলো আমার অভিযোগ। এটার জন্য আমি দায়ী হতে পারি অভিযোগ আনার জন্য, সেটার জন্য আমার বিচার আপনারা করতে পারেন। কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত বলে যাব যে সেনা কর্মকর্তাদেরকে আপনি পাবলিক কোর্টে নিয়ে হ্যারাসমেন্ট করার কোনো অধিকার নাই। আর সাব জেল তৈরি করে কোনো বৈষম্য সৃষ্টি করা হয় নাই। এটাই সার্ভিং অফিসারদের প্রতি প্রপার তাদের যতটুকু পাওনা তাই দেওয়া হয়েছে, এর বাইরে কিছু দেওয়া হয় নাই। অযথা সেনাবাহিনীর বিরুদ্ধে এভাবে প্রপাগান্ডা আপনারা দয়া করে করবেন না। এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু আপনার ভারতের পক্ষে কাজ করতেছেন, এর মাধ্যমে কিন্তু আপনার শেখ হাসিনার পক্ষে কাজ করতেছেন। সরি আমি কথাটা বলার জন্য। আপনারা যারাই আজকে এটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন তারা সবাই কিন্তু প্রকারান্তরে ইচ্ছা হোক অনিচ্ছা হোক ভারতকে সাহায্য করতেছেন এবং শেখ হাসিনাকে সাহায্য করতেছেন। আপনারা হয়তো আগামীতে শেখ হাসিনা দ্বারা পুরস্কৃত হইতে পারেন, আপনারা হয়তো আগামীতে ভারত দ্বারা পুরস্কৃত হইতে পারেন। অতীতে আমরা দেখেছি এরকম কারা কি ভাবে পুরস্কৃত হয়েছে। আমরা এই দেশে অনেক কে দেখেছি অতীতে কে কি সুযোগ সুবিধা নিয়েছেন। কাজে আমি অনুরোধ করব, আপনারা টিআইবি যে কথাটা বলেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে আপনারা আরেকটু ডিপে যান, আরেকটু বি রিয়েলিস্টিক। খালি ওই এক ধরনের কথাবার্তা বলে করেন না। টিআইবির কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা দেখেন, আপনার দাবি তোলেন সামরিক অফিসারদেরকে আগে বিচার করুক। 24 ঘন্টা বিচার করতে পারে। যদি প্রধান উপদেষ্টা চান 24 ঘন্টার মধ্যে সামরিক অফিসারদেরকে বরখাস্ত করা যেতে পারে। এটার জন্য এত কিছু লাগে না, জাস্ট ওয়ান প্রেসিডেন্সিয়াল অর্ডার, ইউর সার্ভিস নো লঙ্গার রিকোয়ার্ড। সেনাবাহিনীর চাকরি খাইতে 5 মিনিট লাগে না, সাদা কাগজ দরকার, দস্তখত করে সিল মারে ছেড়ে দিবে, বাস, চাকরি নাই। কিন্তু আপনারা চাকরিতে রাইখা ইউনিফর্ম অবস্থায় রাইখা তাদেরকে আল্লাহর ওয়াস্তে দয়া করে সিভিল আদালতে বেসামরিক আদালতে নিয়ে যায় না। এটা বুমেরাং হতে পারে, দেশের জন্য ক্ষতি বয়ে আনতে পারে, দেশের সর্বনাশ বয়ে আনতে পারে। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো, নিবেদন থাকলো। আমি দেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে এটা আপনাদেরকে জানানো আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি, তাই আমি কথাগুলো বলছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন, এই বাংলাদেশটাকে নিরাপদ রাখার চেষ্টা করেন। সবাই মিলে আসেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। নতুন বাংলাদেশ না, বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলি, এই দেশটাকে নিরাপদ করি, সবার মান সম্মান আমরা রক্ষা করি, প্রতিটি মানুষের মর্যাদা আমরা নিশ্চিত করি। আবারও সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিই। আসসালামু আলাইকুম। আপনার কথার সাথে শেষ একটা মন্তব্য করে শেষ করি। আমি কয়েকদিন আগে একটা আলোচনায় বলছিলাম যে আওয়ামী লীগের কোনো না কোনো একটা অংশ আনুষ্ঠানিক ভাবে একদিন এই সরকারকে গলায় ফুলের মালা দিবে এবং ধন্যবাদ জানাবে, আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানাবে তার উপকার করার জন্য। গত 1 বছরে যা যা করেছে অনেক কিছুই পরে তার জন্য এই সরকারের হিতে বিপরীতে আওয়ামী লীগের ফেভারে গেছে।